বর্তমান পরিস্থিতিতে এখন সারা বিশ্বে এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এই পরিস্থিতিতে আমাদের হোমিওপ্যাথির যে ভূমিকা সেই সম্পর্কে আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে। এই বিষয়টি এতগুলো দিক আছে যে এই বিষয়টি সম্পূর্ণরূপে আলোচনা করাটা একটু কঠিন ব্যাপার। সেই কারণে আমার মনে হয় এই বিষয়টি সম্পূর্ণরূপে সাধারণ মানুষের জন্য বোঝানোর জন্য আমি বিষয়টিকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আমার প্রথম বিষয়বস্তু যেটা, সেটা হোমিওপ্যাথি কিভাবে কাজ করে সেটা ছোট করে জানা খুব দরকার যে এই বিষয়টিতে আলোকপাত করার আগে। আমরা যে কোনো মানে চিকিৎসা পদ্ধতি সেটা সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে রোগের লক্ষণের উপরে। মানে রোগী যে সিমটম দিবে, যে রোগের যে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, সেই লক্ষণগুলো দেখেই আমরা রোগকে চিনতে পারি। যেমন ধরুন সাধারণ জ্বরটা কিভাবে আসছে, তার কাঁপুনি কতক্ষণ থাকছে, জ্বরটা কতটা উঠছে, কোন সময় জ্বর, কোন দিনে জ্বরের বৃদ্ধি হচ্ছে, জ্বরটা কোনো ইন্টারমিডিয়েন্ট মানে কিছু ঘন্টা পর পর এসে ছাড়ছে কিনা, জ্বর কিভাবে ছাড়ছে, জ্বরের সাথে আনুষঙ্গিক কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, র্যাশটা বেরোলে সে কবে বেরোচ্ছে, এরকম ভাবে কিন্তু আমরা ডিফারেন্ট জ্বরগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এবং সেটা সব ক্ষেত্রে, মানে মডার্ন মেডিসিন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইভেনিক যে কোনো চিকিৎসা পদ্ধতি হোক না কেন, সব চিকিৎসা পদ্ধতি এইভাবে রোগটাকে নির্ণয় করে এবং তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা ওষুধ সিলেকশন করি। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটা হয়, এই এই লক্ষণগুলি খুবই জরুরি। এই লক্ষণগুলি থেকে আমরা একটা গ্রুপ অফ মেডিসিন হয়তো পাই, কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা দরকার পড়ে, ধরুন সেই জ্বরের যখন তীব্র জ্বরের অবস্থা, সেই সময়ে পেশেন্টের জলদেশটা কেমন আছে, সেই সময়ে তার আনুষঙ্গিক ঘাম কেমন হচ্ছে, সেই ঘামের ক্যারেক্টার কেমন হচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন বিভিন্ন তথ্য, সেই সিমটমগুলো কিন্তু আমাদেরকে, যেগুলো পেশেন্টের অত্যন্ত নিজস্ব, সেই নিজস্ব সিমটমগুলোর উপরে কিন্তু আমাদের অনেক বেশি করে নজর দিতে হয় ইন কেস অফ হোমিওপ্যাথি। এবং এইটাই কিন্তু হোমিওপ্যাথির বিশেষত্ব। সেই কারণে সবাই জিজ্ঞেস করছে যে এই কোভিড-19 এর জন্য কি কি ওষুধ লাগবে, এই কি কি ওষুধ লাগবে এইটা নির্বাচন করা কিন্তু ইন্ডিভিজুয়াল রোগের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ওষুধ হবে। সেই জন্য এটা কোনো একজন হোমিওপ্যাথ বিশেষজ্ঞকে দেখিয়ে নির্দিষ্ট করতে হবে যে কোন রোগী কোন ওষুধ লাগবে। এই ব্যাপারটা কিন্তু সবার আগে বুঝে নেওয়াটা খুব জরুরি, কারণ এই ইন্ডিভিজুয়ালাইজেশনটাই কিন্তু আমাদের হোমিওপ্যাথির সব থেকে বড় বিশেষত্ব। এরপর আমরা আসছি দ্বিতীয় পর্যায়ের আলোচনায়। দ্বিতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে আমরা একটুখানি ফিরে দেখব আমাদের অতীতকে। অতীতে বহুবার যখন আমাদের এপিডেমিক বা প্যান্ডেমিক ডিজিজ এভাবে এসছে, তখন হোমিওপ্যাথির কাছ থেকে আমরা বহুবার উপকৃত হয়েছি। সেরকমই কিছু উদাহরণ আমি এখন বলে দিচ্ছি। মোটামুটি প্রথম যেটা আমার মনে পড়ছে 1799 সালের ঘটনা। আমাদের যিনি এই হোমিওপ্যাথি সিস্টেমটা আবিষ্কার করেছেন, ডক্টর স্যামুয়েল মাস্টার হ্যানিম্যান, উনি নিজে স্কারলেট ফিভারের ক্ষেত্রে খুব ভিভিডলি আর কি হোমিওপ্যাথি ওষুধ মানে দিয়েছিলেন এবং সেটা খুব উনি খুব গুরুত্বপূর্ণভাবে, খুব সফলতার সাথে আর কি ওই সময় ট্রিটমেন্ট করেছিলেন। এরপরে 1831 সালে এশিয়াটিক কলেরা, সারা বিশ্বব্যাপী এই ধরনের এই এশিয়াটিক কলেরার একটা উপসর্গ ছড়িয়ে পড়েছিল। এই সময়ও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার শরণাপন্ন হয়ে আমরা কিন্তু খুব উপকার পেয়েছিলাম এবং এই সময় মোটামুটি 3টে ওষুধের কথা হ্যানিম্যান খুব জোরালোভাবে বলেছিলেন এবং সেই 3টে ওষুধ খুব কার্যকরী ভূমিকা নিয়েছিল। এই একইভাবে 1849 সালে পুনরায় আবার এশিয়াটিক কলেরার উপসর্গ দেখা দেয় এবং এই ওষুধগুলি পুনরায় তখন ডক্টর বলিংহুইসেন ছিলেন এই সময়, উনি এই সময় এই ওষুধগুলোকে অ্যাপ্লাই করেছিলেন এবং খুব সফলতার সাথে তখনও কিন্তু আমরা উপকার হিসেবে এই হোমিওপ্যাথি চিকিৎসা উঠে এসেছি। এর পরবর্তীকালে আমরা যখন দেখতে পাবো রিসেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে 1968-70 এইরকম সাল নাগাদ ইন্ডিয়াতে ইনফ্লুয়েঞ্জার একটা খুব বড় প্রকোপ হয়েছিল। সেই সময় হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়েছিল। এরপরে আমরা যখন এই রিসেন্টের মধ্যে 1996 সাল থেকে আমাদের ডেঙ্গু সংক্রান্ত যে প্রকল্পগুলো চলছে, তাতে হোমিওপ্যাথির খুব গুরুত্বপূর্ণ রোল আছে। দিল্লিতে হোমিওপ্যাথিক ডেঙ্গু হেমারেজিকার উপরে দিল্লিতে 23,000 পপুলেশন
কমিউনিকেশনের উপরে একটি কাজ হয়েছিল এবং সেখানে মোটামুটি 10 দিন ধরে এই কাজটা হয়েছিল এই ডেঙ্গু হেপাটাইটিকার উপরে হোমিওপ্যাথি নিয়ে, কিন্তু সেখানে কিন্তু আমরা খুব ভালো ফল পেয়েছিলাম। এরপরে 2001 সালেও এই ডেঙ্গুর উপরে কাজ হয়েছিল। এটা শুধু ইন্ডিয়াতে নয়, ব্রাজিল এবং অন্যান্য দেশেও ডেঙ্গুর উপরে কাজ হয়েছিল। তারপরে কাজ হয়েছে চিকুনগুনিয়ার উপরে, কেরালাতে কাজ হয়েছে, সেটাও খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। এখানে মোটামুটি যারা হোমিওপ্যাথিতে প্রোটেক্টেড ছিল তাদের 17% এফেক্টেড রেট ছিল, উপরন্তু যারা আনপ্রোটেক্টেড ছিল হোমিওপ্যাথি মেডিসিন যাদের দেওয়া হয়নি, ইন দ্যাট কেস সেখানে রেট ছিল 73%। তো এরকম ভাবে আমরা বহু ক্ষেত্রে বহুবার দেখেছি যে হোমিওপ্যাথি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। 2003 একবার জাপানিজ এনকেফেলাইটিসের উপরে স্টাডি হয়েছিল এবং সেটা আমাদের কলকাতাতেই হয়েছিল ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল সায়েন্সে। সেখানেও কিন্তু আমাদের হোমিওপ্যাথি মেডিসিন খুব ভালো একটি রোল প্লে করেছিল। মানে বহুবার আমরা দেখেছি যখন এপিডেমিক বা প্যান্ডেমিক ডিজিজ এসছে তখন আমরা বহুবারই কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারস্থ হয়েছি এবং তাদের বিভিন্ন পেপার আপনারা ডিটেইললি পাবেন, তাদের পি ভ্যালু সবই দেওয়া রয়েছে সেক্ষেত্রে। তাদের বর্তমানে এবার আসলে আমরা তৃতীয় পর্যায়ে, সেটা হলো এখন আমাদের বর্তমান পরিস্থিতি কি আছে। এখন আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা লকডাউন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আনলক হওয়ার দিকে যাচ্ছি এবং ক্রমশ আমাদের কিন্তু এই সংক্রমণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে বা আরো বাড়বে বলে আমরা আশা করছি। এবার এইটুকুনির মধ্যে আমরা কিছুটা কিন্তু বুঝতে পেরেছি রোগের লক্ষণাবলী কি হতে পারে। যদিও কোভিড-19 এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে কিন্তু বিভিন্ন রকম সিমটম নিয়ে আসছে, অনেকের ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক থেকে যাচ্ছে, এইরকম একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। এখন বর্তমান অবস্থায় এইরকম অবস্থায় হোমিওপ্যাথি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এবং সেটি এই কারণে পারে কারণ ধরুন কারোর জ্বর বেশি হচ্ছে, কারোর শ্বাসকষ্ট বেশি হচ্ছে, কারোর আবার পেট খারাপ বা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন নিয়ে আসছে। এরকম বিভিন্ন সিমটমের জন্য যে বিভিন্ন রকম চিকিৎসা এবং প্রত্যেকটা রোগীর যে ইন্ডিভিজুয়ালাইজেশন, কেউ খুব টায়ার্ড ফিল করছে, কারোর জল পিপাসার সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে, কারোর খিদে বোধ বা টেস্ট থাকছে না, এরকম বিভিন্ন জনের জন্য যে বিভিন্ন রকমের মেডিসিন, সেটা কিন্তু হোমিওপ্যাথিক বিশেষত্ব এবং তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা সিলেকশন করবো, আমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হতে পারে বলে আমাদের বিশ্বাস। এবার আমরা আসছি একদম শেষ পর্যায়ে আলোচনায় যে আমরা কিভাবে এখন আমরা হোমিওপ্যাথি যদি কেউ দ্বারস্থ হতে চাই তাহলে আমরা কিভাবে আর কি হোমিওপ্যাথি চিকিৎসা দিতে এগোবো। দেখুন এত বিপুল জনসংখ্যার এই দেশ আর আমাদের আর্থসামাজিক অবস্থাটার পরিকাঠামো এমন, যদি খুব বেশি পরিমাণে আমাদের দেশে এখানে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু এত ভেন্টিলেশন, এত রকমের আয়োজন যথেষ্ট করছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলুন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলুন, আমাদের সংবাদ মাধ্যম বলুন, বিভিন্ন প্রচার অভিযান বলুন, সবকিছুর দিক থেকে আমরা আমাদের মতো করে প্রাণপণ চেষ্টা করছি। কিন্তু এটাও ঠিক কথা, আমাদের জনসংখ্যার নিরিখে দেখতে গেলে সেটা কিন্তু কখনোই আমাদের চাহিদার অনুরূপ নয় এবং সেই ক্ষেত্রে আমরা যদি কিছুটা পরিমাণে প্রাথমিক পর্যায়ে ওষুধের, যখন আর কি জ্বর শুরু হচ্ছে বা যখন গলা ব্যথা বা এই প্রাথমিক পর্যায়ে যে সিমটমগুলো আসছে তখনই যদি আমরা ওষুধ দিয়ে জিনিসটাকে কমব্যাট করে দিতে পারি, জিনিসটাকে আটকে দিতে পারি, তাহলে কিন্তু যদিও আমাদের ইন্ডিয়াতে এখন R0 ভ্যালু যেটা সেটা যথেষ্ট কম আছে, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে প্রতিদিন আমাদের কিন্তু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এইভাবে যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তখন কিন্তু আমাদের খুবই সচেতন থাকতে হবে। এবার আসি ওষুধের কথায়। ওষুধ আপনি যেটাই খান তার আগে সবসময় কিন্তু তার আগে রোগ হওয়ার থেকে সবসময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনার প্রিভেন্ট করাটা কিন্তু খুব জরুরি এবং তার জন্য যা যা স্বাস্থ্যবিধি বলা হচ্ছে আমরা সবাই সবটা জানি। একজন সুগারের রোগী সে জানে যে তার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু সেটা পালন করাটা কিন্তু কঠিন। আমরা এতবার করে বলা হচ্ছে কাজে আপনারা সবাই জানেন বারবার হাত ধোয়া এবং আমাদের যেহেতু একটা কোমাইড বোন ডিজিজ, তাকে কোনোভাবেই যাতে আপনার কোনো রকম ভাবে মুখের থেকে শ্লেষ্মা বা নাকের থেকে শ্লেষ্মা যাতে পরিবেশকে দূষিত না করে তার জন্য মাস্ক পরার কথা বলা হচ্ছে, কিন্তু যথারীতি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ঘাটে এবং যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে পার্সোনাল হাইজিন বলুন বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না বা হয়তো কোনো ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।
ইন দ্যাট কেস আমাদের আক্রান্তের সংখ্যা বাড়বে। এক্ষেত্রে কিছু কিছু হোমিও মেডিসিন নিয়ে আমাদের আপনারা জেনে থাকবেন হয়তো কিছু হোমিও মেডিসিন নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ব্রাইনিয়া, জেলসিমিয়াম এরকম বেশ কিছু নাম আপনাদের এসছে। এই এখন যে অবস্থা রয়েছে তাতে মৃত্যু ভয় বা ফিয়ার অফ ডেথ সেটাও খুব বেশি, সেই অনুযায়ীও আমাদের খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে। এরকম ভাবে অ্যাকোনাইট, ব্রাইনিয়া, জেলসিমিয়াম, রাস্টাক্স, আর্সেনিক অ্যালবাম তো আছেই, আপনারা সবাই এটাকে প্রোফাইল্যাক্সিস হিসেবে অলরেডি আয়ুষ গভর্নমেন্ট এটাকে ইমিউনিটি বুস্টার হিসেবে সবাইকে খেতে বলেছেন এবং সেই নিয়ম নীতি মেনে করে অনেকেই খাচ্ছেন। এছাড়া শ্বাসকষ্ট যদি বাড়ে ইন দ্যাট কেস ইপিকা বা জ্বরের ক্ষেত্রে ইমেটোরিয়াম, বেলেটোনা, গলা ব্যথার জন্য বেলেটোনার সাথে সাথে আমাদের মাথায় আসতে পারে কিছু আরো মেডিসিন আছে যেমন ল্যাকেসিস। এই ধরনের মেডিসিনগুলো খুবই উপকারী। এছাড়া আছে হচ্ছে স্যাফ্রোল্যাকটিডন, অ্যাসিডন, এই মেডিসিনগুলো, এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিমটম। এটা কিন্তু আমি বারবার করে বলছি, আপনারা হোমিও বিশেষজ্ঞের পরামর্শ নিন, তারাই সিলেক্ট করবেন যে আপনার কোন মেডিসিন দরকার। কোনো রকম ভাবে যে আজকে জেলসিমিয়াম বলছে বলে খেয়ে নিলাম বা ব্রাইনিয়া বলছে বলে খেয়ে নিলাম নয়। হোমিও বিশেষজ্ঞের কাছে যান, যারা বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন, যারা দীর্ঘদিন রোগী দেখে তার উপসর্গ দেখে বিচার করতে পারবেন কোন পোটেন্সি দেবেন বা কোন ওষুধ দেবেন। এছাড়া আমাদের হাতে বিভিন্ন নোজলস আছে, সেগুলোরও খুব ভালো আমরা ফলাফল দেখতে পারি। টিউবারকুলিনাম, মেড্রিনাম, ইনফ্লুয়েজিনাম, নিউমোকক্সিন, এরকম বিভিন্ন নোজলস আছে, কিন্তু নোজলসগুলো আপনারা একেবারেই কখনোই নিজে নিজে ব্যবহার করবেন না। তার জন্য আয়ুষ মন্ত্রক থেকে বারবার বলা হচ্ছে যে নোজলস এক্ষুনি যাতে আপনারা, মানে মানুষ তো বললেই নিজে দিয়ে কিনে ফেলে অনেক সময়, সেটাতে কিন্তু কমপ্লিকেশন হতে পারে। বা আদার্স যাদের কোমরবিডিটি আছে বা আদার্স যাদের অন্যান্য অসুখ আছে, তারাও কিন্তু, আমি বারবার করে একটা জিনিসের উপরে জোর দিচ্ছি, আপনারা শুধু নর্মাল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আর যদি কোনো রকম সমস্যা হয় দয়া করে বিশেষজ্ঞের পরামর্শ নিন, এবং আমার বিশ্বাস আমরা খুব শীঘ্র আইসিএমআর থেকেও অনুমোদন পেয়ে যাব এবং হোমিওপ্যাথি আরও ভালোভাবে আপনাদের সমাজের চিকিৎসার, সমাজের সেবায় লাগবে এবং আমরা খুব তাড়াতাড়ি সুস্থতার পথ দেখিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা করছি।